হবু বরের আত্মহত্যার খবরটা আয়েশার কানে আসে বিয়ের আগের দিন রাত 4টায়। হবু বরের বন্ধু কল দিয়ে জানায় তাসকিন আত্মহত্যা করেছে। তাসকিন আয়েশার হবু বর, যার সাথে তার সম্পর্ক ছিল 2 বছরের। একই সঙ্গে দুজন চাকরি করত। অফিসের কলিগ হওয়ার সুবাদে তাদের পরিচয়টা হয়। সে থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কের সূত্র ধরে প্রণয় হতে যাচ্ছিল কাল। আয়েশা ভেবেছিল এটা হয়তো সাবিত মজা করছে, তাই বেশ খামখেয়ালে হাসি দিয়ে বলল, এমন মজা করা ঠিক না। কিন্তু তার সে হাসিটা মলিন করে সাবিত বলে উঠল, ভাবি আমি মজা করছি না। আয়েশার মুখটা মলিন হয়ে গেল। কিছুতেই বুঝতে পারছে না তাসকিন কেন আত্মহত্যা করবে। এই তো কিছুক্ষণ আগে কথা হলো, দুজনের একসাথে কত স্বপ্ন বুনল। আয়েশা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তাই নিশ্চিত হওয়ার জন্য তাসকিনের ছোট বোন সানিয়াকে কল দিল। সানিয়াকে পরপর 4 বার কল দেওয়ার পরও তুলল না সে। আয়েশার ছটফটানি বাড়তে লাগলো। তাসকিনকেও কল দিয়ে পাচ্ছিল না। সব মিলিয়ে সে খুব হতাশ হয়ে বসে আছে। মনের মধ্যে নিশ্চয়তা অনিশ্চয়তা দুটোই কাজ করছে। এর মধ্যেই তার মা শহুরা বেগম এসে সজোরে কান্না করে দিলেন। মেয়ের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে আহাজারি করতে লাগলেন। আয়েশার এবার বুঝতে বাকি রইল না সাবিত যা বলেছে সবটা সত্যি। সে দম ধরে বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখ বেয়ে পানি পড়ছে। বুকের যন্ত্রণা বহুমাত্রা বেড়ে গেলেও সেটা প্রকাশ করতে পারছে না। হাত দুটোতে তাকিয়ে দেখলে এখনো মেহেদি রাঙা হয়ে আছে, টুকটুকে লাল হয়েছে মেহেদি। স্বাভাবিক মৃত্যু হয়তো এত কষ্ট আয়েশাকে দিত না, কিন্তু আত্মহত্যার ব্যাপারটা সে মানতে পারছে না। নিজের অজান্তে দম ধরে বসেছিল। চোখ দিয়ে পানি বের হওয়া ছাড়া আর কোনো উপক্রম তার মধ্যে পরিলক্ষিত হলো না। তার মা শহুরা বেগম তার দিকে তাকিয়ে তার অবস্থা দেখে আরো জোরে কেঁদে দিয়ে বলল, মার একটু চিৎকার দিয়ে কান্না কর, ভালো লাগবে। আয়েশা আর কোনো কথা বলতে পারছে না, শুধু হাতের দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল। হাসতে গলায় বলল, মা আমি তাসকিনদের বাসায় যাব, তাকে দেখতে চাই। কথাটা বলেই চুপ হয়ে গেল আয়েশা। শহুরা বেগম তাকে ধরে নিয়ে রুম থেকে বের হলেন। আয়েশার বাবা হামজাদ সাহেব স্থির হয়ে তখন সোফায় বসেছিলেন। নিজের একমাত্র মেয়ের এই অবস্থা যেন মানতে পারছেন না। কি থেকে কি হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে চেয়েও যেন বুঝতে পারছেন না। আয়েশাকে দেখে হু হু করে কেঁদে শহুরা বেগমকে বললেন, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? তাসকিনকে একটু দেখে আসুক, আর তো দেখতে পাবে না বলেই কেঁদে দিলেন। আয়েশা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাসকিনদের বাসা খুব একটা দূরে না, মিনিট 5-এর পথ। শহুরা বেগম নিজের মেয়েকে নিয়ে বের হলেন। চারপাশটা তখনও বিয়েবাড়ির আমেজে ঝলমল, তবে কেমন জানি ফিকে আর নির্বীজ হয়ে আছে। রিকশাও নেই যে রিকশা করে যাবে। শহুরা বেগম আস্তে গলায় বলল, হেঁটে যেতে পারবে? আয়েশা শুধু মাথা নেড়ে সম্মতি দিল। সেনাপট্টায় হাঁটছে আয়েশা। চোখের সামনে কত স্মৃতি জমে উঠছে তার, কত কিছুই মনে হচ্ছে তার। এর মধ্যে মনে হলো কেউ তার পাশ দিয়ে হাঁটছে। পাশ ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। আবারও হাঁটতে শুরু করলো। মনে হলো কেউ একজন তার হাত ধরেছে, কিন্তু পাশ ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। মুহূর্তে হাতের স্পর্শটাও বিলীন হয়ে গেল। এমন কেন মনে হচ্ছে তার, সেটা যে সে বুঝতে পারছে না। মিনিট 8 পর দুজনে উপস্থিত হলো তাসকিনদের বাসায়। শহুরা বেগম সেখানে গিয়ে আয়েশার হাতটা ছেড়ে দিল। চারপাশটায় মানুষ গিজ গিজ করছে। বিয়েবাড়ির হুলস্থুল যেন ক্রমশই মলিন হয়ে আহাজারিতে রূপ নিল। আয়েশা মানুষের ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। তাসকিনের ঘরের দরজাটা খোলা। তাসকিনের লাশ ঝুলছে। আয়েশা কাঁদতে চেয়েও পারছে না। তার চোখে কিছু বিষয় পরিলক্ষিত হলো। ঝুলন্ত লাশটাকে সে দেখতে লাগলো। লাশটার কাছে যেতে চাইলে অনেকে বাধা দিল। পুলিশ আসার আগে লাশ ধরা যাবে না তাই। তবুও সে লাশটার একটু কাছে গেল। তাসকিনের পায়ের নখগুলো খেয়াল করলো। প্রতিটা নখে ক্রস চিহ্ন করে লাল দাগ কাটা। পায়ের গোড়ালিতে কিছু লেখা। সেটা আরবি হরফও হতে পারে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না।
পায়ের উপরের অংশে কালো বৃত্ত করা। হাতের দিকে তাকিয়ে দেখলো প্রতিটি নখে তীর চিহ্ন আঁকা। হাতের তালুতে কিছু লেখা, তবে স্পষ্ট না। হাতের উল্টো পিঠে দুটো বাচ্চার ছবি অঙ্কন করা, তবে মুখ স্পষ্ট না। এবার আয়েশা তাসকিনের মুখের দিকে তাকালো। সাধারণত ঝুলন্ত লাশের মুখ নিচের দিকে ঝুলে থাকে, তবে তাসকিনের মুখ দক্ষিণ দিকে বরাবর করা, চোখগুলো উল্টানো। মনে হচ্ছে কিছু দেখেছিল সে। আয়েশা দেয়ালের দিকটায় তাকালো। তেমন কিছুই তার চোখে পড়ল না, শুধু মনে হয়েছিল একটা বাচ্চার অবয়ব দেয়ালে আছে। তবে সেটা কি তার মনের ভুল ধারণা নাকি সত্যি? কান্নার সময় সে পাচ্ছে, এমন সময় লক্ষ্য করলো বারবার মনে হচ্ছে তার হবু বর আত্মহত্যা করেনি। এমন কিছু হয়েছে যেটা সে বা অন্যরা জানে না। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। এর মধ্যে পুলিশ এসে পড়ল। আয়েশাকে বাইরে যেতে বলল। সে কোনো কথা না বলে বাইরে গিয়ে পাথরের মতো বসে পড়ল। তার চোখ দিয়ে কোনো জল পড়ছে না, নেই কোনো আহাজারি। শুধু এটাই মনে আসছে, হাতে পায়ে এসব কি? তার মাথায় এসবে ঘুরপাক খাচ্ছে। লাশটা নামানো হলো। লাশটা নামাতে আয়েশা দৌড়ে গেল। সেখানে গিয়ে শার্টের বোতামের ফাঁক দিয়ে কি যেন কালো দেখা যাচ্ছে, বুকে লক্ষ্য করলো। সে শত বাধা উপেক্ষা করে ঝাপটে পড়লো তাসকিনের উপর। শার্টটা একটু উপরে তুলে বুকটা দেখে নিজেই চমকে গেল। তাসকিনের বুকের বাঁ পাশে একটা ইগলের ট্যাটু করা। এটা কবে করালো? সে শুধু এটাই ভাবছে। রাতেই তো ভিডিও কলে কথা বললো, তখন তো এমন ছিল না। তার মাথা ঘুরপাক খেতে লাগলো। এতক্ষণে জমানো কান্না এসব একসঙ্গে এসে থুবড়ে পড়ল। জোরে চিৎকার দিয়ে তাসকিনের মাথাটা বুকে নিতেই ভয় পেয়ে গেল। মাথার পেছনের দিকটায় কোনো গর্তের মতো কিছুতেই যেন হাত আটকে গেল। সে তাড়াহুড়ো করে পেছন দিকে দেখলো, লক্ষ্য করলো পিছন দিকটা একটা গর্ত, অথচ তাতে কোনো রক্ত নেই। একটা মানুষের মাথা গর্ত করলো, তাতে রক্ত থাকবে না, এটা কেমন? আর তাসকিন আত্মহত্যা করলো, অবশ্যই তার মাথায় পেছন দিকটা এমন হতো না। এমন সময় আয়েশার সামনের দিকে তাকালো। একটা বাচ্চা যেন হামাগুড়ি দিয়ে যেতে লাগলো। সে জোরে চিৎকার করে উঠলো, জোরে জোরে বলতে লাগলো, এটা স্বাভাবিক মৃত্যু না। তার কথায় কেউ পাত্তা দিল না। তাকে ধরে তাসকিনের থেকে আলাদা করে বসানো হলো। ভোর 6টা বাজে। লাশ নিয়ে থানায় গেল পুলিশ। এদিকে আয়েশা শুধু ভাবতে লাগলো, এটা কখনোই স্বাভাবিক হতে পারে না। চুপচাপ বসে রইল কতক্ষণ। পুরো বাড়ি এখন নীরব। শহুরা বেগম আয়েশার কাছে গিয়ে বলল, বাড়ি চল। এমন সময় সনিয়া এসে তার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাবি, তোমার মতো আমারও মনে এমন সন্দেহ লাগছে। ভাইয়া কখনো করতে পারে না। জানো, গতকাল একটা ঘটনা আমার সাথেও ঘটেছে। আমি জানি সেটা কেউ বিশ্বাস করবে না। আয়েশা নিজেকে শক্ত করলো, তার মাকে দূরে বসতে বলল। সনিয়া তার দিকে তাকিয়ে বলল, আমাকে বলো কি হয়েছে। সানিয়া বলা শুরু করলো। সানিয়ার কথা যত শুনছিল ততই আয়েশার বুক কেঁপে উঠছিল। তাসকিনদের বাসায় 3টে রুম, 2টো বাথরুম। একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকলেও অন্য রুমগুলোর সাথে কোনো অ্যাটাচ বাথরুম নেই। অন্য রুমগুলোর জন্য একটা কমন বাথরুম দেওয়া। কমন বাথরুমটার অবস্থান তাসকিনের রুমের সাথে। অ্যাটাচ বাথরুমের যে রুমে, সেখানে সানিয়ার বাবা মা থাকে। আর কমন বাথরুমটা মূলত বাকি 2 রুমের জন্য। সুতরাং সানিয়ার রুম থেকে বাথরুমে যেতে হলে তাসকিনের রুম পার হয়ে যেতে হয়। তখন রাত 2:30টা। সানিয়া বাথরুমে যাওয়ার জন্য উঠল। তাসকিনের রুমের দরজাটা তখন খোলা ছিল। তাসকিনের রুম পার হতে তার মনে হলো কোনো অসুরীয় আওয়াজ আসছে রুম থেকে। তাই সে কিছুটা ভয়ে ভয়ে গলা খাড়িয়ে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া। কিন্তু কোনো উত্তর আসলো না। অনুমতি ছাড়া রুমে প্রবেশ করা উচিত না, তাই রুমে আর প্রবেশ করলো না। ব্যাপারটা তেমন পাত্তাও দিল না। বিয়ে বাড়ি, সুতরাং হয়তো কেউ মজা করে এমন আওয়াজ করছে। ছেলেরা সব ছাদে আছে, রাতে তারা সেখানেই থাকবে। মেয়েরা সব সনিয়ার রুমে। তবে সারাদিন এত কাজ করেছে, এখন ক্লান্ত হয়ে নাক ডেকে ঘুমোচ্ছে সব।
বাইরে এতক্ষণ গান বাজলেও সেটা বন্ধ হয়ে গেছে। বাড়িটাতে বেশ ছমছমে পরিবেশ বিরাজ করছে। সে নিজেকে সামলে বাথরুমে প্রবেশ করলো। সেখানে ঢুকার পর তার বারবার মনে হচ্ছিল কেউ একজন তার কানে এসে কান্নার আওয়াজ তুলছে। সে ভয় পেতে লাগলো। বুকের ভেতরটা তার কেঁপে যেতে লাগলো। ভয়ে ভয়ে এদিকে তাকিয়ে ওদি পাচ্ছিল না সে। তাড়াহুড়ো করে বাথরুম সেরে বাইরে বের হতে তার মনে হলো তাসকিনের রুম থেকে অদ্ভুত আওয়াজ আসছে। সানিয়া কিছুটা ভীত হয়ে রুমে উঁকি দিল। লক্ষ্য করলো তাসকিন মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে। সোনিয়ার বোধগম্য হচ্ছিল না তাসকিন কেন এমন করছে। কিছুটা অনিশ্চয়তা নিয়ে রুমের ভিতরে এগুতে নিলে দমকা একটা বাতাসে দরজা আচমকা লেগে গেল। ফলস্বরূপ নাকে দরজা লেগে খুব ব্যথা পেল সোনিয়া। নাকটা চেপে ধরে ড্রয়িং রুম পার হয়ে নিজের রুমে এগুতে নিলে অদ্ভুত আরেকটা আওয়াজ আসলো। তার ভয়ে গা ছমছম করতে লাগলো। বেশ সাহস করে দরজায় নখ দিয়ে বলল, ভাইয়া কিছু কি হয়েছে? কিসের শব্দ? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বিরক্ত নিয়ে পেছন তাকাতে সানিয়ার ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কারণ তাসকিন তার পেছনে। তাহলে এতক্ষণ ঘরে কে ছিল? কেই বা উপুর হয়ে শুয়েছিল? ভয়ে ডুব গিলতে লাগলো। তাসকিন সোনিয়ার ভয়ার্ত চেহারা দেখে হালকা হেসে বলল, দরজার সামনে দাঁড়িয়ে কি করছিস? সানিয়া কিছুটা আমতা আমতা করে বলল, না মানে এমনি। তুমি কোথায় ছিলে এতক্ষণ? কেন ছাদে? কিছু কি হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা আমি গেলাম। সোনিয়া ভয়ে ভয়ে রুমের দিকে এগোতে লাগলো। এমন সময় দরজা খোলার আওয়াজ পেল। সে পেছন তাকালো। লক্ষ্য করলো তাসকিন দরজা খুলে বের হয়েছে। সোনিয়ার দিকে তাকিয়ে বলল, কি রে, ডাকছিলি কেন? গরমে ঘুমিয়ে পড়েছিলাম মেঝেতেই। সোনিয়া অবাক হলো। তাসকিনের সামনে গিয়ে বলল, তুমি রুমে ছিলে? তাসকিন কপাল কুঁচকে বলল, তাহলে থাকবো কোথায়? সোনিয়া তাসকিনের দিকে ভালো করে লক্ষ্য করলো। হাতের দিকে তাকাতেই লক্ষ্য করলো মুখের অগ্রভাগ দিয়ে রক্ত গড়িয়ে মেঝেতে পড়ছে। বেশ ভয়ে ভয়ে বলে উঠল, ভাইয়া তোমার নখে কি হয়েছে? তাসকিন নিজের নখের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, একটু কেটে গেছিল। যা রুমে যা। সোনিয়া রুমের দিকে এগুলো। তাসকিন দরজা লাগিয়ে দিল। সোনিয়া আবার পেছন এসে দরজার সামনে কৌতূহল নিয়ে দাঁড়ালো। ভেতর থেকে কতগুলো অদ্ভুত আওয়াজ আসছে। কখনো কুকুর বিড়ালের কান্না, কখনো বাচ্চার কান্না, কখনো ব্যাঙের শব্দ, কখনো বা বাস ট্রাকের হর্নের শব্দ। তার অবচেতন মনে প্রশ্ন জাগছে, শব্দগুলো কিসের? প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে সে। এত শব্দ হচ্ছে, তবে আশেপাশের কেউ ঘুম থেকে কেন উঠছে না? সোনিয়ার ভয়ে গা হাত পা কাঁপতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা যাবৎ এমন শব্দ আসছে। আচমকা দরজা খুলে গেল। সে লক্ষ্য করলো তাসকিন শূন্য বাসছে। তার গলায় দড়ি দিয়ে পেঁচানো। তার গা হাত পা কাঁপতে শুরু করলো। চিৎকার করলে যেন গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তাসকিনের শরীর আপনা আপনি ফ্যানের সাথে ঝুলে গেল। একটা বাচ্চা শুধু হামাগুড়ি দিয়ে বের হতে দেখলো সে। তার বুক ভার হয়ে গেল। ভয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। এমন সময় তার চাচাতো বোন তোহা তাকে ধাক্কা দিয়ে বলল, কি রে সোনিয়া, কি হয়েছে? এমন করছিস কেন? খারাপ লাগছে নাকি? সোনিয়া ঘুম থেকে আচমকা উঠল। তাহলে কি সে স্বপ্ন দেখছিল? সে হকচকিয়ে উঠে বসলো। তোহা সোনিয়ার হাত ধরে বলল, কি রে, কাঁপছিস কেন? খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? সোনিয়া তোহার হাত ধরে ঢুক গিলে বলল, অনেক খারাপ স্বপ্ন দেখেছি। মনে হয়নি এটা স্বপ্ন। শরীর খারাপ লাগছে অনেক। তাসকিন ভাইয়ের রুমে চল একটু। এত রাতে যাওয়া কি ঠিক হবে? উনি তো ভুল বুঝতে পারেন, রাগও করতে পারেন, বিরক্তও হতে পারেন। প্লিজ চল। ভাইয়াকে না দেখা পর্যন্ত আমার শান্তি লাগবে না। তোহা অগত্যা সানিয়ার সাথে যেতে বাধ্য হলো। তাসকিনের রুমটা খোলা ছিল। রুমটায় পর্দাটা সরানো। রুমটার ভেতরে তাকিয়ে দেখলো তাসকিনের লাশটা ঝুলছে। তার মানে সোনিয়ার এটা স্বপ্ন ছিল না, সত্যি ছিল। তানিয়া তোহা জোরে চিৎকার দিয়ে উঠল। নিজের অজান্তেই কাঁদতে লাগলো। তখন রাত
3:30 বাজে। নিচে চিৎকার শুনে বাকিরা ঘর থেকে বের হয়ে আসে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এমন সময় তার চোখে পরিলক্ষিত হলো একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যাচ্ছে। সে আরো জোরে কেঁদে উঠল। সে সাথে তোহার দিকে নজর দিয়ে দেখলো তোহার মুখ অবয়বে কেমন জানি ঝালের মতো আবরণ, চোখগুলো কেমন লাল। সে সময়টা বাকিরে এসে তাসকিনের এই অবস্থা দেখে চমকে ওঠে। তাসকিনের বাবা মা দুজনেই জ্ঞান হারায়। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি। সানিয়ার ঘটনাটা শোনার পর থেকে আয়েশার মাথায় এটাই জাগছে, এটা কোনো স্বাভাবিক মৃত্যু না, এই মৃত্যুর পেছনে কোনো রহস্য অবশ্যই আছে। সানিয়া সবটা বলে ততক্ষণে চুপ হয়ে চোখের জল ফেলছিল, আর আয়েশা পাথরের মতো বসে হাজারটা প্রশ্নের উত্তর খুঁজছিল। সবকিছুর উত্তর মেলাতে গেলেও যেন পারছিল না। নিজের অজান্তেই বুকের চলো মা, আর কত বসে থাকবি। আয়েশা মায়ের কথায় তেমন কর্ণপাত করলো না। নিজের ভেতরে থাকা প্রশ্নের ঘূর্ণিপাকে তলিয়ে যাচ্ছিল। পাশ ফিরে তাকিয়ে তোহাকে লক্ষ্য করলো। তোহার মুখ অবয়ব দেখে আয়েশার বুকটা ছেদ করে উঠল। একে কেন জানি না স্বাভাবিক লাগছে না। তোহার হাতের দিকে তাকালো সে। মুঠো করে কিছু একটা হাতে রেখেছে। সন্দেহ আয়েশার আরো বেড়ে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো। থমথমে পরিবেশ বিরাজ করছে। চারপাশে কোনো শব্দ নেই। আস্তে আস্তে তোহার কাছে যেতে ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা। তোহার মুখটা কেমন জানি কালচে জালের মতো অবয়ব হয়ে গেল। তোহা তার চোখের দিকে তাকাইতেই তার বুকে যেন কেঁপে উঠল, কারণ তোহার চোখগুলোর সাদা অংশ কালো বর্ণ ধারণ করেছে। সে তোহার দিকে তাকিয়ে নম্র সুরে বলল, তুমি কে? তোহার মধ্যে তুমি কি অন্য কেউ? সাথে সাথে তোহার রূপ স্বাভাবিক হয়ে গেল। তোহা কিছুটা বিস্ময় নিয়ে বলল, আয়েশা ভাবি, কি বলছেন? আয়েশা যেন হুঁশ ফিরে পেল। নিজেকে সামলে তোহার হাতের দিকে কৌশলে লক্ষ্য করলো। তার হাতে দুটো কেমন যেন হয়ে আছে। হাতের ভেতর মুঠো করা কিছু কালো বস্তু লক্ষ্য করলো সে। তার দম ভারী হয়ে যাচ্ছে। এর মধ্যে শহুরা বেগম আয়েশাকে দূরে বলল, কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আয়েশা নিজেকে সামলে বলল, কিছু না। শহুরা বেগম আয়েশাকে ধরে ঘর থেকে বের হলেন। তবে আয়েশার মন থেকে তোহার বিষয়টা সরছে না। তাসকিনের মৃত্যু তাকে যতটা না কষ্ট দিচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে তাসকিনের মৃত্যুর রহস্য কি সেটার প্রশ্ন মেলাতে গিয়ে। সে বাড়ির পথ ধরে হাঁটছে। বিয়ে বাড়ি নির্জীব হয়ে গেছে। আলো জ্বলছে, তবে সে আলোতে যেন সবকিছু আরো অন্ধকার হয়ে গেছে। আনমনে শহুরা বেগমের হাত ধরে সে হেঁটে যাচ্ছে গন্তব্যের দিকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কান্নাগুলো বৃষ্টি হয়ে নামলে হয়তো ভারী পাথরটা বুক থেকে নামতো, তবে কান্না যেন চোখ দিয়ে বের হচ্ছে না। উল্টো কষ্টে তার বুক ফেটে শশীর। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো কষ্টগুলো বুকে জমাট বেঁধে থাকা। আয়েশা হুট করে আছড়ে পড়ল। তার মনে হলো কেউ একজন তাকে পেছন দিকে হতে ধাক্কা দিয়েছে। আছড়ে পড়তে তার চোখ মাটিতে পড়ল। মাটিতে কালো কালো রক্তের ছোপ। রক্ত দিয়ে যেন একটা বাচ্চার অবয়ব অঙ্কিত। চোখের দৃষ্টি সামনে নিতেই একটা বাচ্চাকে দৌড়ে যেতে দেখলো। বাচ্চাটার দাঁতগুলো কালো, ঠোঁটগুলো সেলাই করা, গায়ের বিভিন্ন জায়গায় কালো কালো কি যেন অঙ্কন করা, মাথার পেছনের দিকটা গর্তের ন্যায়। সে এবার বেশ জোরে চিৎকার দিয়ে উঠল। শহুরা বেগম মেয়ের এমন আচমকা পড়ে যাওয়া হাত চিৎকার শুনে তাড়াহুড়ো করে তাকে দৌড়ে তুলে দাঁড় করিয়ে হালকা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? এমন করে চিৎকার করে উঠলে কেন? শরীর খারাপ লাগছে কি? আয়েশা চোখ বন্ধ করে সামনের দিকে হাত ইশারা করে বলল, মা দেখো, একটা অদ্ভুত বাচ্চা। আমার মনে হয় এই বাচ্চাটাই তাসকিনকে মেরে দিয়েছে। তাসকিনের মৃত্যুর কোনো স্বাভাবিক মৃত্যু না মা, তাসকিনকে কোনো আত্মা মেরে দিয়েছে। আয়েশার এমন ছন্নছাড়া কথা শুনে শহুরা বেগম তাকে জড়িয়ে ধরে বললেন, মারে, সামনে কিছু নেই, দেখ। তুই কি থেকে কি দেখেছিস? বেশি হতাশ হয়ে গেছিস? জোরে জোরে কাঁদ, তাহলে ভালো লাগবে। সবার জীবন তো একই গতিতে যায় না। তোর কপালে এটা লেখা ছিল। মারে, তুই এমন করিস না। আমার যে কলিজা ফেটে যায়।
মায়ের কথা শুনে আয়েশা সামনে তাকিয়ে দেখলো কেউ নেই, নিচে তাকিয়ে দেখলো কোনো রক্ত নেই। তাহলে একটু আগে সে কি দেখলো? এটা কি তার মতিভ্রম, নাকি কল্পনার বিস্তার, নাকি নিকষ ভাবনার অভিব্যক্তি? সে নিজেকে সামলালো, মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, চলো, বাসায় চলো। সোহরা বেগম আয়েশাকে জড়িয়ে ধরে এগুতে লাগলো। আয়েশার বুকটা বেদ করে যেন কোনো ছুরি ঢুকে আটকে গেছে মনে হচ্ছে। সেটার যন্ত্রণা অনেক প্রখর, তবে বুঝতে পারছে না কি করে নিজেকে সামলাবে, এ যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তাসকিনকে এভাবে হারাবে, সেটা তার ভাবনার বাইরে ছিল। নিজের ভেতরটা পুড়ে ছাই হয়েও যেন দাউ দাউ করে জ্বলছে। বাসায় আসার পর থেকে সারা বাড়ি চুপ হয়ে গেল, থমথমে পরিবেশ। আত্মীয় স্বজন আস্তে আস্তে চলে যেতে লাগলো। যেসব অতিথিদের দাওয়াত করা হয়েছিল সবাইকে আবার না করে দেওয়া হলো। আয়েশার ভেতরটা ফুটতেছে শুধু। কেউ কেউ আয়েশাকে পরোক্ষভাবে নিজের হবু বরের মৃত্যুর জন্য দায়ী করছে, কেউ কেউ অলক্ষ্যে ট্যাগ দিয়ে দিচ্ছে। তাসকিন মরে গিয়েও যেন সব কিছুর জন্য তাকে দায়ী করে দিয়ে গেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। সারাদিন পানি ছাড়া কিছুই খায়নি আয়েশা। নিজের রুমের মেঝেতে বসে মেঝের দিকে তাকিয়ে আছে সে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। খারাপ লাগলেও কাঁদতে না পারার যন্ত্রণায় ভুগছে। এমন সময় তার খালাতো বোন তূর্ণা এসে জানালো তাসকিনকে রাতে কবর দেওয়া হবে। তূর্ণার কথা শুনে তার বুকটা যেন আরো ভার হয়ে গেল। হালকা গলায় বলল, রিপোর্ট কি বলে? আশ্চর্য হলেও সত্যি যে রিপোর্টে নাকি আসছে তাসকিন ভাইয়ের হত্যা হার্ট অ্যাটাকে হয়েছে। তবে তাসকিন ভাইকে তো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। গলায়ও তেমন বিশেষ দড়ির কোনো আঘাত বা চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টা অবিশ্বাস্য হলেও ময়নাতদন্তের রিপোর্ট এমন কিছুই বলছে। তাসকিনের মৃত্যু স্বাভাবিক না, সেটা আয়েশার এবার দৃঢ়ভাবে বিশ্বাস হতে লাগলো। তূর্ণার হাত ধরে বলল, আমি তাসকিনকে আরেক নজর দেখতে চাই, আমাকে একটু নিয়ে চল। খালা খালু না করেছিল তোকে বলতে, আর বলেছে যেতে চাইলেও যেন নিয়ে যাওয়া না হয়, তোর মানসিক অবস্থার কথা বিবেচনা করে। তুই একটু লুকিয়ে আমাকে বের কর প্লিজ, আমি তাসকিনকে শেষ দেখা দেখতে চাই। আয়েশার আবদারের কাছে তূর্ণা যেন গলে গেল। তাই মৃদু সুরে বলল, এই দরজাটা লাগিয়ে দে, পেছনের দরজা দিয়ে বের হব আমরা। রাত 9টায় জানাজা, এখন তো 8টা বাজে সবে, আমরা 8:45 রওনা দিব। আমি এখন খালা খালুকে বলে আসি যে তুই ঘুমিয়ে পড়েছিস, আর আমি তোর সাথে ঘুমিয়ে যাব, তারপর দরজা লাগিয়ে দিব। তারা তো ভাববে আমরা ঘুমিয়ে গেছি, তারপর আমরা মুখ ডেকে পেছন দরজা দিয়ে বের হয়ে যাব। খালু তো মনে হয় জানাজায় যাবে, তাই বিকল্প রাস্তা ধরে যাব, যাতে কেউ দেখতে না পারে। আয়েশা তূর্ণাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার জীবনটা কেন এমন হলো রে? আমার তাসকিনকে আমি পাওয়ার আগে হারিয়ে ফেললাম। কলিজাটা যে ফেটে যাচ্ছে আমার। শান্ত হ তুই, এমন করিস না। আল্লাহ যা করেন ভালোর জন্য, এত ভালো তো আমি চাইনি। শান্ত হ আয়েশা, নিজেকে কন্ট্রোল কর। আয়েশা নিজেকে সামলে নিল। তূর্ণা সোহরা বেগম আর আয়েশার বাবাকে ঘুমের কথা বলে দরজা লাগিয়ে দিল। রাত তখন 8:45। দুজনে কালো ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে বিকল্প রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো তাসকিনদের বাসায় যাওয়ার জন্য। এই রাস্তা মূলত ছোট গলি হওয়ায় চলাচল কম। এ সময়টা এই গলিটা বেশ জনশূন্য, আশেপাশে কেউ নেই। গলিটা এমন সরু যে পাশাপাশি দুজন হেঁটে যাওয়াও মুশকিল। আয়েশা সামনে হাঁটছিল আর তূর্ণা পেছন পেছন হাঁটছিল। এমন সময় তূর্ণার পা ধরে কেউ একজন হেঁচকা টান দিল। তূর্ণা তাল সামলাতে না পেরে পড়ে গেল, আর আয়েশার কামিজের এক অংশ টেনে ধরল। আয়েশা আচমকা জামায় টান পেয়ে পেছন ফিরল। পেছন ফিরতে তার শরীর হিম হয়ে যেতে লাগলো, কারণ তূর্ণা মাটিতে আছড়ে পড়ে উপুর হয়ে আছে। তার উপরে একটা মানব শিশু দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। ঠোঁটগুলো কাটা, উপরের ঠোঁটটা নাকের নিচের
চামড়ার সাথে সেলাই করা এবং নিচের ঠোঁটটা থুতুনির চামড়ার সাথে সেলাই করা। দাঁতগুলো কালো কুচকুচে, ফর্সা চেহারায় কালো দাঁতগুলোকে অনেকটা বেশি বিশ্রীভাবে পরিলক্ষিত হচ্ছে। চোখ আছে, তবে চোখের পাতা নেই। চোখের ভেতরের অংশ বিপরীত পরিক্রমায় চলছে, অর্থাৎ কালো লেন্সটা সাদাটে হয়ে আছে আর সাদা অংশটা কালো হয়ে আছে। গালের একপাশে লাল রেখা আঁকা। বাচ্চাটার উচ্চতা 2 ফিটের বেশি হবে না। পা দুটো উল্টো করা, এক হাতে আঙ্গুল গুনে গুনে 10টা হবে। প্রতি দুটো আঙ্গুল জোড়া লাগানো, 2 হাতে হিসাব অনুপাতে 20টা আঙ্গুল। পা জোড়া আঙ্গুলবিহীন, শরীরের বিভিন্ন অংশে লাল রেখা টানা। বাচ্চাটার হাসির শব্দ প্রবল হতে লাগলো। তূর্ণা মাটিতে পড়ে আর উঠতে পারছে না। দম নিতে তার কষ্ট হচ্ছে। আর এদিকে আয়েশা স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি তার কল্পনা নাকি সত্যি, সেটার বিস্তার বিবেচনায় ব্যস্ত সে। কি করবে তার বোধগম্য হচ্ছে না। নিজের অজান্তেই চুপ হয়ে গেল। শরীরটা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার দেবার মতো গলা দিয়ে আওয়াজ তার বের হচ্ছে না। মাথায় তীব্র ব্যথা আঁচ করতে লাগলো। এমন সময় তূর্ণা বেশ সাহস করে নিজের হাতটা বাড়িয়ে আয়েশার পাটা টেনে ধরল। আয়েশা, আমায় বাঁচা। এবার যে সহ্য করা ভীষণ কঠিন। দম নিতে পারছি না। স্থবির হয়ে দাঁড়িয়ে থাকিস না, বড্ড অস্থির লাগছে। অশান্তি হচ্ছে অনেক। তূর্ণার ডাকে আয়েশার হুঁশ ফিরল। নিজেকে দ্রুত স্বাভাবিক করলো। হাত পা যদিও কাঁপছে, তবুও নিজেকে সামলে নিয়ে হাতটা বাড়িয়ে বাচ্চাটাকে ধাক্কা দিতে নিল। বাচ্চাটাকে স্পর্শ করার সাথে সাথে বাচ্চাটা আয়েশার কাঁধ খামচা ধরে আয়েশার হাতে ঝুলে পড়ল। আয়েশা হাতটা থেকে বাচ্চাটাকে ছাড়ানোর জন্য বেশ শক্তি খাটাতে লাগলো। সে সময়টা তূর্ণা নিজেকে সামলে উঠে নিল। লক্ষ্য করলো আয়েশার হাতে কামড় দিয়ে বাচ্চাটা ঝুলে আছে। তূর্ণা সাহস করে বাচ্চাটাকে টেনে হিঁচড়ে আলাদা করে জোরে ছুটে মেরে আয়েশাকে বলল, সামনের দিকে দৌড় দে। আয়েশার বাবান্তর হওয়ার আগে বেশ উদ্বেগ নিয়ে দৌড় লাগালো। তূর্ণাও পেছন পেছন দৌড়ে যেতে লাগলো। বেশ খানিকক্ষণ দৌড়ে গুলির মাথায় আসলো। এখন রাস্তাটা বেশ পরিষ্কার, লোক সমাগম আছে রাস্তায়। দুজনেই হাঁপাতে লাগলো। তূর্ণা আয়েশার হাতের দিকে লক্ষ্য করলো। রাস্তায় জ্বলে ওঠা আলোতে আয়েশার হাতটা বেশ স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে। রক্ত জমাট বেঁধে গেছে, রক্তক্ষরণও হচ্ছে। সে আয়েশার হাতটা চেপে ধরতে আয়েশা আহ করে উঠল। এতক্ষণ তার ব্যথা অনুভব হয়নি, তবে এখন তূর্ণার কিয়ত স্পর্শে তার ব্যথা বেশ ভালোই অনুভূত হচ্ছে। চোখ দিয়ে তার পানি গড়িয়ে পড়ছে। আয়েশা ওড়নার এক অংশ দিয়ে হালকা কেটে তারপর সেটা ফালি করে আয়েশার হাতটা বেঁধে দিয়ে বলল, তাসকিন ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না আয়েশা, কোনো গোলমাল অবশ্যই আছে। বাচ্চাটার স্বার্থে মৃত্যুর রহস্য অবশ্যই আছে। আমরা এসব বললে কেউ বিশ্বাস করবে না। বিষয়গুলো রাতের আঁধারেই হয়, আবার রাতের আঁধারেই তলিয়ে যায়। আয়েশা হালকা দম নিল। হাতের ব্যথা প্রবল হলেও সে নিজেকে দমিয়ে নিল। বেশ স্বাভাবিক সুরেই বলল, প্রথম থেকেই আমার এই সন্দেহ হচ্ছিল। তাসকিন আমাকে ভালোবেসে সে কেন আত্মহত্যা করবে? সোনিয়ার কথা, তারপর তোহার অদ্ভুত আচরণ আমাকে বেশ রহস্যে তলিয়ে নিয়েছিল। আমি জানি না যা হচ্ছে সেটা স্বাভাবিক না, কিন্তু কিছু তো আছে যেটা আমাদের জানার বাইরে। আয়েশার কথা শুনে তূর্ণার মাথায় অনেক কিছুই ঘুরছে, তবে সেটা আয়েশাকে প্রকাশ না করে হালকা গলায় বলল, 9টার উপর বাজে, জানাজা হয়তো শেষ। তারপর রাস্তা দিয়ে তাকিয়ে দেখলো মানুষ সব দলে দলে গন্তব্যে ফেরার পথে। তূর্ণা মানুষগুলো কি ইশারা করে বলল, দেখ এরা হয়তো জানাজা শেষে বাড়ি ফিরছে। তূর্ণার কথা শুনে আয়েশার বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটার মুখটা সে আর দেখতে পারল না। বেশ কষ্ট নিয়ে সে তূর্ণাকে বলল, কবরটা দেখে আসি। আর তো কিছু দেখার সুযোগ পাবো না। এত সব ঘটে গেল, কপালটাই খারাপ আমার। মন খারাপ করিস না, রাস্তার মানুষজন গিয়ে নিক, তারপর তুই আর আমি গিয়ে দেখে আসবো। ভয়ও লাগছে অনেক, বাসায় ফিরবো কিনা সেটাও ভাবছি।
তূর্ণার কথা শুনে আয়েশা তার হাতটা চেপে ধরে বলল, এমন বলিস না, যা হওয়ার হবে। আমাকে একটু তার কবরের মাটিতে স্পর্শ করতে দে, আর কিছু চাই না। তূর্ণা আর কথা বলতে পারল না। ভয়ে তার গা ছমছম করলেও আয়েশার আবেগের কাছে যেন সব হেরে গেল। তারা দুজন কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল। লোকের ভিড় যখন কমল, রাস্তাটা ফাঁকা হলো, ঠিক তখন দুজন হেঁটে কবরের কাছে গেল। তাসকিনের কবরটা তাদের পারিবারিক কবরস্থানে দেওয়া হয়েছে। চারদিক থেকে গোলাপ জলের গন্ধ আসছে, সে সাথে শীতল হাওয়া, হালকা হালকা বৃষ্টিকণা পড়ছে। সব মিলিয়ে পরিবেশটা বেশ শান্ত শীতল। এদিকে আয়েশার বাবা জানাজা থেকে ফিরে হুহু করে কেঁদে দিল। শহুরা বেগম আয়েশার বাবাকে এভাবে কাঁদতে দেখে আস্তে করে তার কাছে এসে বললেন, তুমি কান্নাকাটি করো না দয়া করে, আয়েশা ঘুমোচ্ছে। তোমার কান্নার আওয়াজে ও উঠে কান্না করবে, তুমি চুপ হও। আয়েশার বাবা চোখের জল মুছতে মুছতে বলল, কান্না তো সাধে করছি না। তাসকিনের লাশ চেনার উপায় নেই। কেউ কেউ তো বলছে লাশটা বদল হয়ে গেছে। এটা তাসকিন না, মুখটা যে ফুঁড়ে রয়েছে। তবে যে হাসপাতালে ময়না তদন্ত হয়েছে তারা বলেছে লাশটা নেওয়ার কিছুক্ষণ পর নাকি এমন হয়েছে। জানি না কি হয়েছে, বুকটা ছটফট করছে। মেয়েটা আমার এই যন্ত্রণা কিভাবে সহ্য করছে জানি না। ভালোই হয়েছে যেতে দেইনি, না হয়ে লাশটা দেখলেও আরও সহ্য করতে পারত না। শহুরা বেগমও মুখ চেপে কেঁদে বললেন, যে মায়ের বুক খালি হয়েছে তাদের যেন কেমন লাগছে আল্লাহ জানেন। তাদের জ্ঞানেই ফিরছে এই যাচ্ছে। ছনিয়ে তো চুপ হয়ে গেছে, হয়ে যে গেল। জীবনটা এত কঠিন কেন? শহুরা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন, থাক, এবার ঘরে চলো। আয়েশা ঘুমাচ্ছে, ঘুমাক। ওর কান পর্যন্ত আর নিও না। সারাদিন কিছু খায়নি, এমনি ক্লান্ত অনেক। ঘুম না হলেও আরও অসুস্থ হয়ে যাবে। আয়েশার বাবা আর কথা বাড়ালো না। ঘরে গিয়ে দুজন বসে রইল চুপ হয়ে। এদিকে তূর্ণা আর আয়েশা পৌঁছে গেল কবরের কাছে। কবরের কাছে যেতে আয়েশা কোমল স্পর্শ অনুভব করলো কাঁধে। পেছনে ফিরে তাকাতেই দেখল তাসকিন। খানিকটা ভয়ও পাচ্ছিল, তবুও সাহস নিয়ে স্তব্ধ সুরে বলল, তুমি না মরে গেছ? তাহলে কে তুমি? তাসকিন গলাটা ভার করে বলল, আমার সাথে যা হয়েছে শুনবে না? আর তুমি ছাড়া আমি কারো সামনে দৃশ্যমান হব না, এমনকি তূর্ণার সামনেও। তূর্ণা শুধু কণ্ঠস্বরের আওয়াজ পেল, তবে আশেপাশে কাউকে দেখতে পেল না। যদিও তূর্ণা দুজনের কথোপকথনে বুঝতে পারছে এটা তাসকিন। বেশ অগোছালো গলায় তূর্ণা বলে উঠল, আপনার সাথে কোনো খারাপ কিছু হয়েছে? প্লিজ বলুন। তূর্ণার কথায় তাসকিন বলে উঠল, আমি মৃত নাকি জীবিত বুঝতে পারছি না। আমার জানাজা হয়েছে নাকি অন্য কারো, তাও আমি বুঝতে পারছি না। আমি কারো সামনে দৃশ্যমান হতে পারছি না। একমাত্র আয়েশা আমাকে দেখতেছে। আমার আওয়াজ কারো কানে পৌঁছাচ্ছে না। তোমাদের দুজন ব্যতীত কেউ আমাকে উপলব্ধি করতে পারছে না। তবে আমার মনে হচ্ছে আমি মরিনি। আয়েশা তাসকিনের এমন কথা শুনে বেশ অবাক হয়ে বলল, কি এমন হয়েছিল? আর সে লাশটা কার? আর কে তোমার রুমে ঝুলেছিল? আমি তো কিছু বুঝতে পারছি না। এটা আমার কল্পনা নাকি মতিভ্রম, সেটা বুঝারও অবকাশ পাচ্ছি না। তাসকিন আশ্বস্ত করে বলল, আয়েশার সামনে তাসকিনই আছে, আর এটা বাস্তবতা। তারপর নিজের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনী বর্ণনা দিল। আয়েশা কাহিনীটা শুনে থমকে গেল, গা হিম হিম করছে। সত্যিই কি এটা সত্য, নাকি তার কল্পনা, নাকি আরো গভীর রহস্যে তলিয়ে গেল? তাসকিন সেদিন আয়েশার সাথে কথা বলে ফোনটা রাখলো।
চুপ হয়ে আনমনে শুয়ে আয়েশার কথা ভেবে চোখটা বন্ধ করলো। এমন সময় তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে, খুব মৃদু মিষ্টি সুরে। কিছুটা অসাবধান হয়ে চোখটা খুলল। দেয়ালে এক নারীর প্রতিবিম্ব দেখে উঠল। সে কিছুটা বিস্ময় নিয়ে তাকালো, প্রতিবিম্বের উৎস খুঁজতে লাগলো। এমন সময় তাসকিনকে কেউ একজন ডাক দিল। লক্ষ্য করলো ছাদ থেকে তুষার ডাকছে। সে সরাসরি উঠে ছাদে গেল। সেখানে গিয়ে লক্ষ্য করলো বন্ধুরা সবাই বেয়ার এনেছে। তাকে এগিয়ে দিল। সে না নিয়ে হালকা হেসে বলল, কাল বিয়ে, আজ এসব খাওয়া যাবে না, আয়েশা রাগ করবে। বন্ধু মহলে সবাই হেসে জবাব দিল, এখনই তো বউবক্ত হয়ে গেলি। তাসকিন মৃদু হেসে বলল, সে না হয় একটু হলাম, তোরা থাক, বড্ড ঘুম পাচ্ছে আমার, বলেই চলে আসলো রুমে। আসার সাথে সাথে নিজের মতো একজনকে উপর হয়ে শুয়ে থাকতে খেয়াল করলো। কিছু ভয় নিয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটা উপর হওয়া থেকে তাসকিনের দিকে তাকালো। তাসকিনের ভয়টা আরো বেড়ে গেল। এতক্ষণ মনে হয়েছিল লোকটা নিজের ধরনের, এখন তো মনে হচ্ছে লোকটা তার মতো চেহারার অধিকারী। সে ভয়ে ফিসিয়ে গিয়ে বলল, কে তুমি? লোকটা খিলখিল করে হেসে কি একটা যেন তাসকিনের দিকে ছুঁড়ে মারল। তাসকিনের নাকে সাথে সাথে কোনো এক সুঘ্রাণ ভেসে আসলো। তারপর থেকে তার মনে হতে লাগলো সে শূন্যে ভাসছে, অদৃশ্য কেউ। এরপর এত সব ঘটনা তার চোখের সামনে ঘটলেও সে বুঝতে পারছে না এসব কি। সেদিন নিজের চোখের সামনেই দেখছিল তার মতো দেখতে লোকটা গলায় দড়ি দিয়ে আছে। একটা বাচ্চা এলো পাতারি দৌড় দিচ্ছে ঘরে। বাচ্চাটা কখনো হাসছে, কখনো কাঁদছে। বাচ্চাটার লোমহর্ষক চেহারা যেন তাকে আরো ভীতু করে দিল। এর মধ্যে তোহার আগমন ঘটেছে কয়েকবার। তোহা এসে কি যেন বিড়বিড় করে রুম থেকে বের হয়ে যেত। ওই লোকটা গলায় দড়ি দেওয়ার পরও সেই লোকটার হাতে পায়ে কি যেন লিখে পানির মতো ছিটিয়ে দিয়েছিল। তোহার এসব আচরণের কারণ বুঝতে পারছিল না তাসকিন। সে ঘটনার পর থেকে তাসকিন অদৃশ্য। একবার মনে হচ্ছে সে সত্যি সত্যি বেঁচে নেই, আবার মনে হচ্ছে সে বেঁচে আছে। তাসকিনের ঘটনাটা তুর্নার আয়েশার জানার পর চুপ হয়ে গেল। এটার সাথে তোহা জড়িত, তারা দুজনেই বুঝতে পারছে। কিন্তু তোহার লাভটা কি? তুর্না আচমকা বলে উঠল, এমনও তো হতে পারে তাসকিন ভাইকে তোহা পছন্দ করে, তাই কালো জাদু করেছে যাতে করে বিয়েটা আটকে যায় এবং তাসকিন ভাইও তোহার বসে আসে। তুর্নার কথা শুনে আয়েশা ভাবার্থ গলায় বলল, এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তোহা বিবাহিত, আর তোহার স্বামীর সাথে তোহার বিয়ে হয় 5 বছরের ভালোবাসার পর। তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট মিল মহব্বত রয়েছে। আর তাসকিনকে তোহা নিজের ভাইয়ের মতো দেখে। এমনও হতে পারে তোহার মধ্যে অন্য কেউ আছে যে তোহাকে দিয়ে এসব করাচ্ছে। সে বাচ্চাটার সাথে কোনো না কোনো রহস্য তো রয়েছে। আয়েশার কথা শুনে তুর্না চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে করণীয় কি সেটাও তার বোধগম্য হচ্ছে না। কিছুটা অনিশ্চয়তার সহিত বলল, তোহাকে লক্ষ্য করলে হয়তো রহস্যের উদ্ঘাটন করতে পারবো। তাসকিন ভাইয়া তো অদৃশ্য, আপনি না হয় ওকে লক্ষ্য করুন। তাসকিন সব আশায় জল ঢেলে জবাব দিল, আমি তোহার আশেপাশের ঘেঁষতে পারবো না, এই কবরস্থানের বাইরেও যেতে পারবো না। শুধুমাত্র রাতে আয়েশার সামনে দৃশ্যমান হতে পারবো। সারাদিন আমি চাইলেও কিছু করতে পারবো না, কারণ আমি ঘুমন্ত হয়ে পড়বো হয়তো। সারাদিন কিভাবে কাটবে বলতে পারবো না। আয়েশা চুপ হয়ে আছে। এখানে বেশিক্ষণ থাকাও তার জন্য শুভ নয়, কারণ এই রহস্য উদ্ঘাটন তাকে একাই করতে হবে। এ রজনীর রাতের রহস্য বের করতে তাকে অনেক ভাবতে হবে, তোহার উপর নজর দিতে হবে। এখন কি তাসকিনদের বাসায় যাবে নাকি নিজের বাসায়, সেটাই ভাবছে সে। আয়েশার নীরবতা টের পেয়ে তুর্না বলে উঠল, তোর কি হয়েছে আয়েশা, এত চুপচাপ কেন? কিছু বল। আয়েশা বেশ নির্জীব গলায় উত্তর দিল, এখন এখানে আর নয়, চল বাসায় যাই। বাচ্চাটা বারবার আক্রমণ করবে,
এটা আমি জানি। ওই বাচ্চাটাকে ঘিরেই রয়েছে এই রাতের রহস্য। তারপর তাসকিনের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে থাকো, কালকে আবার দেখা হবে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বলেই আয়েশা তুর্নাকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার সময় তেমন কোনো ভৌতিক কাহিনী ঘটল না। ঘরে বসে সে হাজারটা কথা ভাবতে লাগলো। তোহার সাথে বাচ্চাটার সম্পর্ক কি? তোহাকে কি কেউ বশে নিয়ে এমন করছে, নাকি তোহা নিজেই কোনো স্বার্থ হাসিলের জন্য এমন করছে? তোহা তাসকিনের ক্ষতি করতে পারবে সেটা আয়েশা ভাবতে পারছে না। যতই চিন্তা করছে ততই সে যেন গুলিয়ে যাচ্ছে। চিন্তার এক পর্যায়ে সে বেশ কড়া একটা ঘুম দিল। সকালে তার ঘুম ভাঙল তুর্নার ছটফটানি ডাকে। সে তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে তুর্নাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? এভাবে ডাকছিস কেন? আর এত হাঁপাচ্ছিস কেন? তুর্না বেশ জোরে জোরে দুটো নিঃশ্বাস ফেলে বলল, তোহা আত্মহত্যা করেছে। তুর্নার মুখে এমন কথা শুনে আয়েশা চুপসে গেল। তোহা আত্মহত্যা কেন করবে বুঝতে পারছিল না। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আর কিছু শুনেছিস? আমি লাশও দেখে এসেছি। তুই ঘুমোচ্ছিলি তাই তোকে ডাক দেইনি। তাসকিন ভাইয়ের ঘরেই আত্মহত্যা করেছে। কেন করেছে কোনো কারণ জানা নেই। লাশ কোথায়? পুলিশ নিয়ে গেছে। আয়েশার দম যেন বন্ধ হয়ে যেতে লাগলো। সব আশার আলো এক এক করে নিভে যেতে লাগলো। তোহাকে নিয়ে যে ভাবনা ছিল তা নিমিষেই যেন মলিন হয়ে গেল। সন্দেহের দৃষ্টি তোহার দিকে থাকলেও সে এখন সন্দেহের তালিকায় মৃত। এ ঘটনার উদ্ঘাটন করতে অবশ্যই তাকে তাসকিনদের বাসায় থাকতে হবে। তবে তার বাবা মা থাকতে দিবে বলে মনে হয় না। কি করবে ভেবে পাচ্ছে না সে। কোনো রকমে নিজেকে সামনে মোবাইলটা নিয়ে সানিয়াকে কল দিয়ে বলল, আমি রাত 12টার পর আসলে আমাকে কি তোমার বাসায় ঢুকাতে পারবে? অনেক প্রয়োজন। তারপর ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সানিয়া বেশ আশ্চর্য হলো। তার কাছে যেন সব ঘটনা রূপকথার ভৌতিক গল্প মনে হচ্ছে। তবে এটাই বাস্তবতা। সে হালকা গলায় জবাব দিল, অবশ্যই পারবো। আসার আগে আমাকে কল দিও। আজকে কি আসবে? হ্যাঁ, আসবো। বলে কলটা কাটলো। সারাদিন বেশ অস্থির অস্থির করতে লাগলো। দিন যেন অস্থিরতায় তার কাটছে না। অনেক অস্থিরতা নিয়েই দিনটা পার করলো। রাত 11:45 তুর্নাকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো। তারপর তাসকিনদের বাড়ির পথ ধরে হাঁটতে লাগলো। গা ছমছম করছিল দুজনের। বারবার মনে হচ্ছিল কেউ একজন পেছনে। এমন সময় আয়েশার মুখ কেউ চেপে ধরল। আয়েশা উপাস ফিরে তাকাতেই বরফের মতো হয়ে গেল ভয়ে, আর তুর্না হসার হয়ে যেতে লাগলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।